হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ যারা নবম শ্রেণীতে পড়ো তার জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর ক্ষেত্রে রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের জিওগ্রাফির জন্য যে 2 নম্বর স্কুল আছে অর্থাৎ বারাসাত এমজিএম হাই স্কুল তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। একের দাগে দেখো 1 নম্বরে ধ্রুবতারাকে একেবারে মাথার উপরে দেখা যায়। কোন অপশানটা হবে? অপশান ডি হবে রাইট অ্যান্সার, 90 ডিগ্রি উত্তরে। আমরা জানি ধ্রুবতারাকে উত্তর দিকে দেখা যায়। 2 নম্বরে দেখো গুজরাটের মালব সমভূমি একটি কি হবে? গুজরাটের মালব সমভূমি, অপশন বি হবে রাইট অ্যান্সার, লাভা সমভূমি। 3 নম্বরে দেখো আরাবল্লী পর্বতমালার যে উপযোগের সৃষ্টি হয়েছে তা হলো, অপশন সি হবে রাইট অ্যান্সার, আর্কিয়ান উপযোগে। 4 নম্বরে দেখো মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো, অপশন ডি হবে রাইট অ্যান্সার, সবগুলি। মালচিংও হবে, ধাপ চাষেও হবে, ফালি চাষেও হবে, সবকটি মৃত্তিকা ক্ষয় রোধ করে। ঠিক আছে। 5 নম্বরে দেখো ক্ষয়ীভবন হলো একটি কি? অপশন এ হবে রাইট অ্যান্সার, গতিশীল প্রক্রিয়া। 6 নম্বরে দেখো দার্জিলিং পর্বতশ্রেণীর একটি শৃঙ্গ হলো কি? অপশন ডি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ টাইগার হিল। 7 নম্বরে দেখো পশ্চিমবঙ্গের আরো সমভূমির উপর দিয়ে প্রবাহিত নদীর নাম হলো কি? অপশন ডি হবে রাইট অ্যান্সার, দামোদর। 2-এর দিকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। এছাড়া ইউরেনাসও হতে পারে। শুক্রই লিখবে প্রথমে। 2 নম্বরে দেখো ভারতের ডেকান ট্রাপ হলো একটি ড্যাশ মালভূমি। ভারতের ডেকান ট্রাপ হলো একটি লাভা মালভূমি। 3 নম্বরে দেখো হ্যালিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা হলেন ড্যাশ। হ্যালিওসেন্ট্রিক ধারণা কে দিয়েছিলেন? বইতে আছে দেখবে, নিকোলাস কোপারনিকাস হ্যালিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা ছিলেন। এবার 4 নম্বরে দেখো ভঙ্গিলা পর্বত সৃষ্টির সময় শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয়ে ড্যাশ আগ্নেয় জল বা সংজাত জল। এবার 3-এর দাগে দেখো যে সমস্ত কোশ্চেনগুলো আছে শুদ্ধ বা অথবা অশুদ্ধ নির্বাচন করে লিখতে বলেছে। একে দেখো ঢেউ খেলানো নবীন পলিমাটি সমৃদ্ধ মালদার পূর্বাংশের নাম বরেন্দ্রভূমি, এটা শুদ্ধ হবে। 2 নম্বরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল 4টি, এটা অশুদ্ধ, কারণ বর্তমানে 9টি, মূল ভূখণ্ডে 4টি ছিল, বা মূল ভূখণ্ডে এখনো 4টি আছে, কিন্তু বর্তমানে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের 9টি সময় অঞ্চল আছে। ঠিক আছে। এবার 2 নম্বরে দেখো পাকিস্তানের সল্ট রেঞ্জ হলো একটি ক্ষয়জাত পর্বত, এটা অশুদ্ধ, এটা একটা স্তূপ পর্বত। সল্ট রেঞ্জ একটা স্তূপ পর্বত। 4 নম্বরে দেখো চুনাপাথরযুক্ত অঞ্চলে লৌহকণা সমৃদ্ধ ভূয়াস্তরণকে টেরারোসা বলে, এটা শুদ্ধ কিন্তু। এবারে দেখো 4-এর দাগে যে সমস্ত কোশ্চেনগুলো বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। একে দেখো জারণ, এটাকে ইংলিশে বলে অক্সিডেশন। অক্সিডেশন বা জারণ কি? জারণ কাকে বলছে? অর্থাৎ একটি রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া, এটা এক প্রকার। জারণ কি রাসায়নিক আবহবিকারের একটা অংশ বা একটা প্রক্রিয়া, যেখানে কি হয় শিলায় অবস্থিত খনিজ পদার্থের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। উদাহরণ কি? লোহা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন তা ফেরিক অক্সাইডে পরিণত হয়, তাকেই আমরা লোহায় মরছে বলি। তো লোহা জলীয় বাষ্পের সংস্পর্শে এসে যখন ফেরিক অক্সাইড তৈরি করছে তখনই হচ্ছে লোহার উপর মরিচা পড়ছে। সেই রকম ভাবে শিলাখণ্ডের উপর যে খনিজগুলো থাকে তার সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে যেই ঘটনাটা ঘটে তাকেও জারণ বা অক্সিডেশন বলছে। এটা একটা রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া। একটা ইকুয়েশন দেওয়া আছে দেখো, ফর্মুলা 4Fe, ফোরটা ছেড়ে দাও, ফোরটা ছেড়ে দাও, ওটা আমি পরে বলছি। Fe মানে ফেরাস বা লোহা বা আয়রন যাকে বলছি, প্লাস O2। O2 মানে কি? অক্সিজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি হচ্ছে? Fe2O3, অর্থাৎ ফেরিক অক্সাইড তৈরি করছে। এইবারে তোমরা যদি সমতা বিধান শিখে থাকো, অর্থাৎ দুদিকের মধ্যে ব্যালেন্স করা, সেরকম করলে 4Fe প্লাস 3O2 করলে 2Fe2O3 থাকছে। ঠিক আছে। তবে এইটুকুই মনে রাখবে, 4Fe প্লাস 3O2 থেকে 2Fe2O3, এইরকম ভাবে মনে রাখার চেষ্টা করবে যদি ইকুয়েশন না মনে থাকে। ঠিক আছে। ওইটা যেটা দেওয়া আছে ওইটাই মুখস্থ করে রাখবে। এর অথবাতে যেটা আছে দেখো, মৃত্তিকা পরিলেখ কি? মাটি গঠনকারী উপাদান ও প্রক্রিয়াসমূহের সম্মিলিত প্রভাবে মাটি কতগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হয়। এই বৈশিষ্ট্য অনুযায়ী মাটিকে উলম্বভাবে কতগুলি স্তরে ভাগ করা যায়। বিভিন্ন স্তরে সমৃদ্ধ মাটির উলম্ব প্রস্থচ্ছেদ মাটির পরিলেখ নামে পরিচিত। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, বিভিন্ন পরিলেখ আছে, এ আছে, ই আছে, বি আছে, সি আছে, আর আছে, ও আছে। ফার্স্টের একদম উপরে অর্গানিক লেয়ার যেটা।
এবার কি হয়েছে, একটি আদর্শ মৃত্তিকা পরিলেখ সাধারণত মাটির বিভিন্ন স্তর বা দিগন্ত স্পষ্ট দেখা যায়, বা যাকে হরাইজন্স বলছে। যেমন কি ও স্তর কি জৈব পদার্থ সমৃদ্ধ, লেখা আছে এমনিতে ছবিতে দেখো অর্গানিক লেয়ার। এ স্তর কি উপরিভাগে খনিজ স্তর, টোপোসয়েল যাকে বলছে, মিনারেলস উইথ হিউমাস, দেখো ছবিতে দেওয়া আছে মিনারেলস উইথ হিউমাস। বি স্তর কি পুঞ্জীভূত খনিজ স্তর বা সাবসয়েল যাকে বলছি, দেখো দেওয়া আছে, দেখো লিস্ট মিনারেলস, সরি বিটা হচ্ছে তার নিচে আছে, দেখো ডিপোজিটেড মিনারেল অ্যান্ড মেটালস সল্টস আছে। আর হচ্ছে সিটে দেখো, সিটে তার নিচে আছে দেখো আবহাবিকার প্রাপ্ত আদি শিলাস্তর যাকে বলছে পার্টলি ওয়েদারেড রক বা পেরেন্ট রকও বলছে। এবারে আর দেখো কঠিন শিলা বা আদি শিলা বেড রক, ঠিক আছে। এইগুলো আছে মাটির পরিলেখ শ্রেণী বিভাগ, ভালো করে পড়বে এটা। এইবারে দেখো দু নম্বরে যেটা আছে দেখো পেনিপ্লেনের দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। নিম্ন উচ্চতা ও মৃদু ঢাল দেখা যায় পেনিপ্লেনে, পড়েছো বইতেও আছে দেখবে। দীর্ঘকাল ধরে নদী ও অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে এই ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠের প্রায় সমতলে চলে আসে এবং এর ঢাল অত্যন্ত মৃদু হয়। আর দু নম্বরে কি হয়, মোনাটন সৃষ্টি হয়, সমভূমি বা সমপ্রায় ভূমির মাঝে মাঝে কঠিন শিলা দ্বারা গঠিত কিছু অনুচ্চ বিচ্ছিন্ন পাহাড় দেখা যায়, যেগুলোকে মোনাটন বলে। এগুলোই হচ্ছে পেনিপ্লেনের দুটো বৈশিষ্ট্য। আরো বইতে আরো আছে দেখবে। দু নম্বর 3 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, আন্তর্জাতিক তারিখরেখা বাঁকানো হয়েছে কেন। এই কোশ্চেনটা আগের স্কুলেও পড়েছো, তাও একবার দেখে নাও। আন্তর্জাতিক তারিখরেখাটি একটি কল্পিত রেখা, যেটা 180 ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট আমরা জানি, ইস্ট হতে পারে বা ওয়েস্ট হতে পারে। এটা হচ্ছে কি, এটা একটি কল্পিত রেখা যা পৃথিবীর উপরের এবং নিচ থেকে উত্তর ও দক্ষিণ মেরুদণ্ডের মাঝে প্রসারিত। এটি মূলত গ্রিনিজ মান সময় অঞ্চল থেকে 180 ডিগ্রি দীর্ঘমিত্র হিসেবে ধরা হয়। এই রেখাটি বিশ্বের দিন পরিবর্তনের সীমা নির্ধারণ করে। ওই ছবিতে দেওয়া আছে দেখো, মাঝখানে যে আঁকা মাঁকা রেখাটা দেখতে পাচ্ছ, ওইতে হচ্ছে 180 ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট, যেটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলছি। এর বাঁকানোর কারণ কি, কারণটা জেনে নাও। আগের ভিডিওটাও দেখে আসতে পারো, সেখানেও বুঝিয়ে বলেছি। রাষ্ট্রসীমার সম্মান রাখতে, অর্থাৎ কিছু দেশ বা দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক তারিখ রেখার ঠিক বিচার না করে নিজেদের রাষ্ট্রসীমার সুবিধার্থে রেখাটিকে ঘুরিয়ে নিয়েছে। এর কারণ কি, এতে তারা একই সময় অঞ্চলে থাকতে পারে এবং প্রতিদিন একই দিন পালনের সুবিধা পায়। যদি একটা রেখা, তারিখ রেখা একটা দেশের উপর দিয়ে চলে গেছে বা একটা দ্বীপপুঞ্জের উপর দিয়ে চলে গেছে, তার মাঝ বরাবর চলে গেছে, তাহলে কি হচ্ছে, যেহেতু 180 ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট, তাহলে পার্থক্য কত হচ্ছে, টাইমের প্রায় 24 ঘন্টার পার্থক্য হচ্ছে, একদিনের পার্থক্য হচ্ছে, অর্থাৎ ডেটও চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি একটা দ্বীপ বা একটা মানে একটা দেশের উপর দিয়ে মাঝখান বরাবর চলে যায়, তাহলে কি হচ্ছে, দেশের একদিকে হচ্ছে যদি 1 তারিখ হয়, অপর দিকে 2 তারিখ হবে, ডেটের একটা পার্থক্য হচ্ছে। এই জন্য তাদের নিজেদের সুবিধার্থে রেখাটিকে বাঁকিয়ে জলভাগের উপর দিয়ে সীমানা বরাবর নিয়ে গেছে। কোনো দ্বীপ বা কোনো দেশের মাঝ বরাবর দিয়ে রেখাটি যায়, এই জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকানো হয়েছে, ঠিক আছে। এবারে দ্বীপপুঞ্জের একতা বজায় রাখা, 2 নম্বর পয়েন্ট দেখো। অনেক দ্বীপপুঞ্জ বা দেশ যদি তারিখ রেখাকে সোজা রেখে দেয়, তাহলে তাদের কিছু অংশ আরেক দিনের মধ্যে পড়ে, যেটা বললাম। এটি সাংগঠনিক এবং যোগাযোগের অসুবিধা সৃষ্টি করে, তাই রেখাটিকে বাঁকানো হয়েছে যেন দেশ বা দ্বীপপুঞ্জের সব এলাকা একই দিনে থাকে। বাণিজ্য ও যোগাযোগ সুবিধার্থে সঠিক সময় ও দিন অনুসরণ না করলে ব্যবসায় ও যোগাযোগ সমস্যা হতে পারে, তাই দেশগুলি সময় অঞ্চল ও তারিখ রেখার বাঁকানো অংশ অনুযায়ী নিজেদের সময় নির্ধারণ করে থাকে। এগুলো বললাম, ঠিক আছে, ভালো করে পড়বে। আগের স্কুলে ছিল, ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। 4 নম্বরে দেখো, ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লিখতে বলেছি। ল্যাটেরাইট মৃত্তিকার রং কেমন, আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এই মাটির রং ইটের মতো লাল হয়। ল্যাটেরাইট মৃত্তিকাকে বলছি মোরাম যে আছে, মোরাম যদি কেউ দেখে থাকো, আগের মোরাম রাস্তা, সেই মোরাম মাটিকে ল্যাটেরাইট মৃত্তিকা অনেকটা বলা হচ্ছে। এখানে কি আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে মাটির রং ইটের মতো লাল হয়। ল্যাটেরাইট মৃত্তিকার প্রকৃতি কেমন, এই মাটি হচ্ছে অত্যন্ত শক্ত প্রকৃতির হয়, মোরাম তো জানো অত্যন্ত শক্ত প্রকৃতির। এতে জৈব পদার্থ নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, এটি বেশ অনুর্বর, কারণ এর কৃষিকাজ ভালো হয় না এই মাটিতে। 3 নম্বর কি, জল ধারণ ক্ষমতা খুব কম, জলও ধরে রাখতে পারে না, যেহেতু শক্ত পাথুরে মাটির মতো খানিকটা। 4 নম্বরে যে রাসায়নিকভাবে এটি অম্লধর্মী হয়ে থাকে, অর্থাৎ অ্যাসিডিক সয়েল এক প্রকার, ঠিক আছে। এগুলোই হচ্ছে তার প্রকৃতি। এবারে 5-এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত রচনাধর্মী উত্তর দিতে বলেছি। 1-এর দাগে দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের বর্ণনা দিতে বলেছি। আগে দেখে নাও এর অবস্থানটা কোথায়।
সমগ্র পুরুলিয়া জেলা সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার তরঙ্গায়িত ভূভাগ নিয়ে মালভূমি অঞ্চলটি গঠিত হয়েছে, যা পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানচিত্র যদি দেখো, তার পশ্চিমাংশ জুড়ে এইসব জেলাগুলো নিয়ে কি হয়েছে, পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি। পশ্চিমের মালভূমি অঞ্চলে ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। পশ্চিমের মালভূমি অঞ্চলে ছোটনাগপুর অংশ মালভূমির একটা পার্ট বা একটা অংশ। এটি প্রাচীন ও রূপান্তরিত আগ্নেয়শিলায় গঠিত। এগুলো পয়েন্ট করেও লিখতে পারো। দীর্ঘদিন ব্যাপী ক্ষয়ের ফলে মালভূমিটি প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। এটি ভূ গঠনের দিক থেকে পশ্চিমবঙ্গের প্রাচীনতম অংশ। মালভূমি অঞ্চলের গড় উচ্চতা 100 মিটারের বেশি। অঞ্চলটি উঁচু নিচু অর্থাৎ তরঙ্গায়িত। সমগ্র মালভূমিটি কাঁকড়যুক্ত মাটি এবং ল্যাটেরাইট মাটি দ্বারা আবৃত। এগুলোকে একটা একটা পয়েন্ট করে লিখতে পারো, একটা লাইন একটা পয়েন্ট। মালভূমি অঞ্চলের স্থানে স্থানে কঠিন শিলাগঠিত অল্প উঁচু পাহাড় আছে। এখানে উচ্চভূমি বা টিলাকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। মালভূমি অঞ্চলটি দুটি ভাগে ভাগ করা হয়েছে, পূর্ব দিকের মালভূমি আর পশ্চিম দিকের মালভূমি। ঠিক আছে, এগুলো আর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো একটা একটা লাইন একটা একটা পয়েন্ট করে লিখতে পারো বা এরকমও লিখতে পারো। এবারে পূর্বাংশের মালভূমি কি। পূর্বাংশের মালভূমির অবস্থান কোন কোন জেলা নিয়ে দেখো। পূর্বাংশের মালভূমি হচ্ছে ঝাড়গ্রাম ও বাঁকুড়ার পশ্চিমাংশ নিয়ে অংশটি গঠিত হয়েছে। বাঁকুড়া আর ঝাড়গ্রাম। ঝাড়গ্রামটা নতুন একটা জেলা। শিলার প্রকৃতি এখানকার কেমন, এই পূর্বাংশের মালভূমি এই অঞ্চলটি কাঁকড়পূর্ণ শিলা দ্বারা গঠিত। উল্লেখযোগ্য পাহাড় এখানে আছে। বাঁকুড়ার শুশুনিয়া আছে, যার উচ্চতা প্রায় 440 মিটার আমরা জানি। বিহারীনাথ পাহাড় আছে। পশ্চিম মেদিনীপুর জেলার বেল পাহাড়ি আছে। পূর্বাংশের মালভূমির মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য এবং অবস্থান দেখা যায়। পশ্চিমাংশের মালভূমি কি, এর অবস্থানটা কোথায়, বীরভূমের পশ্চিমাংশ, পশ্চিম বর্ধমান এবং সমগ্র পুরুলিয়া জেলা নিয়ে এই অঞ্চলটি গঠিত। এখানকার শিলার প্রকৃতি কি, এই অঞ্চলটি প্রাচীন গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। উল্লেখযোগ্য কি পাহাড় কি আছে এখানকার মধ্যে, পুরুলিয়ার অযোধ্যা আছে, বাঘমুন্ডি আছে যার উচ্চতা প্রায় 670 মিটার, পাঞ্চেত আছে যার উচ্চতা 643 মিটার, ভান্ডারি আছে, বীরভূমের মামা ভাগ্নে পাহাড় আছে, মথুরাখালী আছে, পাথুরাখালী আছে, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বা গোর্গাবুরু আছে এর সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, গোর্গাবুরু। ঠিক আছে, এই অঞ্চলেরও সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ পশ্চিমাংশের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এর অথবা যে প্রশ্নটা আছে দেখে নাও। পশ্চিমবঙ্গের পার্বত্য ম্যানগ্রোভ উদ্ভিদের পার্থক্য লিখতে বলেছে। পশ্চিমবঙ্গের পার্বত্য উদ্ভিদ আর ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। পশ্চিমবঙ্গের পার্বত্য উদ্ভিদ ও ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান পার্থক্যগুলি কি কি। পার্থক্যের বিষয়ে প্রথমে দেখে নাও। অবস্থান, পার্বত্য উদ্ভিদের অবস্থানটা কোথায়। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে যেমন দার্জিলিং, কালিম্পংয়ে দেখা যায়। ঠিক আছে, আর ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়, দক্ষিণবঙ্গের উপকূলীয় লবণাক্ত অঞ্চল যেমন সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, এইবারে হচ্ছে পার্থক্যের বিষয় দেখো। মাটির প্রকৃতি কোথায় কেমন। পাহাড়ের ঢালু এবং পাথুরে মাটিতে জন্মায় পার্বত্য উদ্ভিদ। আর ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় জন্মায়, কর্দমাক্ত অতিরিক্ত লবণাক্ত মাটিতে জন্মায়। ঠিক আছে, এবারে মূলের বৈশিষ্ট্য কেমন হয়। পার্বত্য উদ্ভিদের ক্ষেত্রে শিকড় মাটির গভীরে প্রবেশ করে এবং গাছকে দৃঢ়ভাবে ধরে রাখে। আর ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে মাটির উপরে, বিশেষ করে শ্বাসমূল বা যাকে নিউ মেটাফোর্স বলছে, এবং গাছকে স্থির রাখতে ঠেস মূল দেখা যায়। অর্থাৎ উপরে যে সূচের মতো যেগুলো মূলগুলো দেখা যায় মাটির উপরে, কেউ যদি সুন্দরবন বা কোনো ম্যানগ্রোভ ফরেস্টে ঘুরতে যাও দেখবে সূচের মতো যেগুলো থাকে ওগুলো হচ্ছে শ্বাসমূল বা যাকে নিউ মেটাফোর্স বলছে। আর গাছের গোড়ার চারদিকে যে স্ট্যান্ডের মতো গাছকে ধরে রাখার জন্য যে শিকড় সব মাটিতে গেঁথেছে খাঁচার মতো, ওইগুলা হচ্ছে ঠেস মূল বলছে। এবারে নেক্সট পার্থক্যের বিষয় কি আছে দেখো। গাছের ধরন। পার্বত্য উদ্ভিদের ক্ষেত্রে দেখো উচ্চতা ভেদে বিভিন্ন হয়। সাধারণত সরল বর্গীয় এবং চিরহরিৎ প্রকৃতি হয়ে থাকে। পার্বত্য অঞ্চলে যারা ঘুরতে গেছো জানো, দীর্ঘ লম্বা লম্বা গাছ দেখা যায়, সরল বর্গীয় গাছ। আর ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, গাছের ধরন কেমন, উচ্চতা মাঝারি হয়, ঘন ঝোপঝাড়ের মতো হয়, চিরহরিৎ প্রকৃতির। এই জন্য সুন্দরবন অঞ্চল গভীর জঙ্গল দেখা যায় যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে বা অন্যান্য আরো অনেক ম্যানগ্রোভ ফরেস্ট আছে। এইবারে নেক্সট পার্থক্যের বিষয় দেখো, বংশবিস্তার। পার্বত্য উদ্ভিদের ক্ষেত্রে কিরকম হয়, বীজের মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়া ঘটে। কিছু ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, জরায়ু অঙ্কুরোদ্গম হয় বা ভিভিফেরাস জার্মিনেশন দেখা যায়, যেখানে ফলের মধ্যে বীজ অঙ্কুরিত হয়, তারপরে সেটা মাটিতে পড়ে গেঁথে যায়, ফলে হচ্ছে সেখান থেকে গাছ জন্মে যায়। নয়তো কি হচ্ছে, বীজটা পড়ে গেলে জলে নষ্ট হয়ে যেতে পারে, কোথাও ভেসে চলে যেতে পারে,
কিন্তু এই অঙ্কুরিত হয়ে পড়লে মাটিতে সূচের মতো জাস্ট গেঁথে যায়, ফলে বীজ হচ্ছে সেখান থেকে আবার নতুন উদ্ভিদ জন্ম নেয়। এবারে পার্থক্যের নেক্সট বিষয় দেখো, উদাহরণ দেখে নাও। পার্বত্য উদ্ভিদের উদাহরণ তো জানো সবাই, পাইন, ফার, ওক, বার্চ, রোডোডেনড্রন ইত্যাদি। আর ম্যানগ্রোভ উদ্ভিদ তো জানো, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা ইত্যাদি। এবারে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লিখতে বলছে, অর্থাৎ লোকাল টাইম আর স্ট্যান্ডার্ড টাইমের পার্থক্য। পার্থক্যের বিষয় দেখে নাও এক্ষেত্রে। স্থানীয় সময় কাকে বলছে? সংজ্ঞা: কোনো স্থানের আকাশে সূর্যের অবস্থান, অর্থাৎ মধ্যাহ্ন সূর্য এটাকে বলছে, 12টার সময়কে ধরে, দুপুর 12টাকে ধরে মেনলি যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। অর্থাৎ দুপুর 12টার সময় সূর্যের অবস্থান দেখে যে সময়টা নির্ণয় করা হয়, বা দুপুর 12টাকে ধরে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলছে। প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম কাকে বলছে? কোনো দেশের মধ্যভাগ দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। অর্থাৎ সেই দেশের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গেছে, মধ্যভাগ দিয়ে হতে পারে বা যেখান দিয়ে হতে পারে, সেই দেশের উপর দিয়ে তার যে স্থানীয় সময়কে ধরে সেই দেশের প্রমাণ সময় নির্ধারণ করা হয়। ঠিক আছে, এবার নির্ধারণের ভিত্তি কি, পার্থক্যের বিষয় দেখো। স্থানীয় সময়ের ক্ষেত্রে এটি নির্দিষ্ট স্থানের দ্রাঘিমার উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। অর্থাৎ দ্রাঘিমা রেখা টেখাগুলো কি রেখা? এগুলো এক প্রকার কাল্পনিক রেখা। আরও অনেক ছোট ছোট রেখা তৈরি করা যায়, মানে তার সাইড বা তার প্যারালাল বরাবর দিয়ে একটা জালক তৈরি করা যায়। তো সেরকম মেনটা হচ্ছে দ্রাঘিমা রেখাকে ধরা হয়, তার যে সাইডে যে বা প্যারালালে যেসব রেখাগুলো থাকে অর্থাৎ সমান্তরালে, তাকে ধরে কি করা হচ্ছে, সেই স্থানের দ্রাঘিমার উপর ভিত্তি করে নির্ধারিত করা, অর্থাৎ সেই স্থানের প্যারালালে যে রেখাটা গেছে তার উপর নির্ধারিত করে হচ্ছে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। প্রমাণ সময়ের ক্ষেত্রে কি হয়, সেই দেশের যে প্রধান যে দ্রাঘিমাটা গেছে সেই দেশের উপর দিয়ে বা মধ্যভাগ দিয়ে তাকে কেন্দ্র করে যে সময়টা নির্ধারণ করা হয়। ঠিক আছে, এবার নেক্সট পার্থক্যের বিষয় দেখো, পরিবর্তনশীলতা। স্থানীয় সময় লোকাল টাইমের ক্ষেত্রে কি, দ্রাঘিমার পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ স্থান ভেদে স্থানীয় সময় পরিবর্তিত হয়। প্রমাণ সময়ের ক্ষেত্রে কি, একটি নির্দিষ্ট প্রশাসনিক অঞ্চল বা পুরো দেশে প্রমাণ সময় একই থাকে। অর্থাৎ লোকাল টাইমটা কি, লোকালি, অর্থাৎ স্থান ভেদে টাইমের পরিবর্তন হতেই পারে। আর প্রমাণ সময়টা কি, যেহেতু একটা দেশের টাইম, অর্থাৎ একটা দেশের উপর দিয়ে রেখা গেছে তাকে ধরা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ প্রশাসনিক অঞ্চল বা পুরো দেশে একই টাইম পাওয়া যায়। এই জন্যই তো দেখে এলে যে 180 ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট যে রেখাটা আন্তর্জাতিক যে তারিখ রেখা, তাকে কি হয়েছে, কোনো দেশের যাতে ভুল ভ্রান্তি দূর করার জন্য রেখাটিকে আঁকামাঁকা ভাবে নিয়ে যাওয়া হয়েছে, এই সময়ের বা তারিখের ভুল ভ্রান্তি দূর করার জন্য। এর ব্যবহার কি, স্থানীয় সময়ের ক্ষেত্রে দৈনন্দিন স্থানীয় কাজকর্মের জন্য ব্যবহৃত হয়। আর প্রমাণ সময় কি, রেলওয়ে, বিমান চলাচল, জাতীয় বা আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার সমন্বয় সাধন। অর্থাৎ বিমান কি, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, সেখানে একটা স্ট্যান্ডার্ড টাইমের প্রয়োজন। রেল কি, একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে যাচ্ছে, সেখানে একটা স্ট্যান্ডার্ড টাইমের প্রয়োজন হয়। এবারে উদাহরণ কি আছে দেখে নাও। লোকাল টাইমের ক্ষেত্রে কলকাতার স্থানীয় সময় ও ঢাকার স্থানীয় সময় আলাদা। প্রমাণ সময়ের ক্ষেত্রে কি আছে, সমগ্র ভারতের জন্য 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময়কে প্রমাণ সময় ধরা হয়। ঠিক আছে, এবার 3 নম্বর যেটা আছে দেখো, চিত্রসহ স্তূপ পর্বতের গঠন প্রক্রিয়া বর্ণনা করতে বলেছে। এই কোশ্চেনটাও আগের স্কুলে হয়েছে আশা করি। স্তূপ পর্বত দেখো, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, স্কেচ ছবি, বা পৃথিবীর আন্তর্জাত শক্তির ফলে, মানে পৃথিবীর যে অভ্যন্তরীণ যে শক্তি তার ফলে কি হচ্ছে, এক প্রকার সৃষ্ট টান বা প্রসারণ, সংকোচন, পার্শ্বচাপের ফলে ভূত্বকে ফাটল সৃষ্টি হচ্ছে। সেই ফাটল বা চ্যুতি বরাবর ভূত্বকের কোনো একটি অংশ উপরে উঠে গিয়ে পার্শ্ববর্তী অংশ নিচে বসে গেছে। ছবি একটা দেখতে পাচ্ছ, তীর চিহ্নতে দেখো, মাঝখানের অংশটা উপর দিকে উঠে গেছে, আর দুদিকটা হচ্ছে কি, চাপের ফলে মাঝখান থেকে কি হচ্ছে, উপর দিকে উঠে গেছে, আর দুদিকটা নিচে বসে গেছে। এর ফলে কি হচ্ছে, যে পর্বতের সৃষ্টি হচ্ছে তাকে স্তূপ পর্বত বলছে। তো মাঝখানটা যে উপর দিকে উঠে গেছে সেটাই হচ্ছে স্তূপ পর্বত। এটা এখানে স্কেচ ছবি বলে দেওয়া আছে বলে সমান দেখাচ্ছে, কিন্তু স্তূপ পর্বত তো সমান নয়, উঁচু নিচু হতে পারে, শৃঙ্গ থাকবে, চূড়া থাকবে, এটসেট্রা থাকবে। এবারে কি, স্তূপ পর্বতগুলি হোস্ট পর্বত নামেও পরিচিত। তবে সব স্তূপ পর্বতই হোস্ট নয়, দুটি চ্যুতির মধ্যবর্তী কোনো ভূখণ্ড উলম্বভাবে উত্থিত হলে তখন তাকে হোস্ট বলা হয়। আবার দুটি সমান্তরাল ফাটলের দুপাশে ভূমিরূপ অবনত হলে মাঝের অংশটি উঁচু হয়ে দাঁড়িয়ে থেকে স্তূপ পর্বতের সৃষ্টি করে। ঠিক আছে,
এর উদাহরণ কি? সারা পৃথিবীব্যাপী এই ধরনের স্তূপ পর্বতের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ও আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন অঞ্চলে স্তূপ পর্বতের উদাহরণ, এবং ইউরোপের জার্মানির রাইন নদীর গ্রস্ত উপত্যকার পশ্চিমস্থ ব্ল্যাক ফরেস্ট পর্বত। ভারতের ক্ষেত্রে আছে, দেখে নাও, সাতপুরা আছে, বিন্ধ্য পর্বত আছে, হোস্টের উল্লেখযোগ্য উদাহরণ। এগুলো মনে রাখবে উদাহরণগুলো। এইবারে দেখো, ভূপৃষ্ঠের কোনো অংশে শিলাস্তরের চ্যুতির ঝুলন অংশের উত্থান কিংবা বসে যাওয়ার মতো ভূপ্রাকৃতিক ঘটনার ফলে স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন উৎপত্তি হয়। এর 1 নম্বর কারণ দেখো, প্রবল ভূ আলোড়নের ফলে ভূত্বকের লিথোস্ফিয়ার কোথাও সংকোচন টান আবার কোথাও প্রসারণ চাপে পড়ে। এর ফলে কি হচ্ছে, শিলাস্তরে ক্র্যাক বা গভীর ফাটলের সৃষ্টি হয়। এরপর যদি আবার ভূ আলোড়ন হয়, তবে ওই ফাটলের বরাবর শিলার একটি অংশ থেকে আর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একে চ্যুতি বা ফল্ট বলছি। ভূত্বকের যে রেখা বরাবর চ্যুতির সৃষ্টি হয় তাকে চ্যুতি রেখা, এবং যে তলে চ্যুতির সৃষ্টি হয় তাকে চ্যুতি তল বলা হয়। অর্থাৎ যে রেখাটা বরাবর চ্যুতির সৃষ্টি হচ্ছে তাকে চ্যুতি রেখা বলছে, আর যে তলে চ্যুতির সৃষ্টি হচ্ছে তাকে চ্যুতি তল বলছে। অর্থাৎ ভূ অভ্যন্তরে যে তলে চ্যুতি সৃষ্টি হচ্ছে তাকে চ্যুতি তল বলছি, আর যে রেখা বরাবর চ্যুতি সৃষ্টি হচ্ছে তার সাইড বরাবর তাকে চ্যুতি রেখা বলছি। এবার 2 নম্বর কারণ কি? প্রবল ঊর্ধ্বচাপ ও নিম্নচাপের ফলে কোনো দুটি চ্যুতির মধ্যবর্তী অঞ্চল যখন পাশের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে চ্যুতি রেখা বরাবর খাড়াভাবে উপরে উঠে আসে এবং পার্শ্ববর্তী অঞ্চল দুটি নিচে বসে যায়, তখন উপরে উঠে আসা অংশটি স্তূপ পর্বতে পরিণত হয় এবং নিচে বসে যাওয়া অংশটি দুটি গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি রূপে বিরাজ করে। অর্থাৎ যেটা উপর দিকে উঠে যাচ্ছে সেটাই ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত হচ্ছে, আর যেটা দু সাইডে যে নিচে বসে যাচ্ছে সেটা গ্রস্ত উপত্যকা রূপে থেকে যাচ্ছে বা রিফ্ট ভ্যালি রূপে থেকে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে দুটি সমান্তরাল চুরির মধ্যবর্তী অংশের উত্থানের ফলে সৃষ্টি হওয়া স্তূপ পর্বতকে হোস্ট বলা হচ্ছে। আর এর আর একটা নাম হচ্ছে চ্যুতি পর্বত বা ফল্ট মাউন্টেন নামেও পরিচিত। 3 নম্বর কি? ভূপৃষ্ঠের শিলাস্তরের প্রবল চাপের ফলে কোনো সময় দুটি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যবর্তী অংশ যদি খাড়াভাবে নিচে বসে গিয়ে গ্রস্ত উপত্যকায় পরিণত হয়, তখন গ্রস্ত উপত্যকাটির দুপাশের খাড়া অংশ দুটি স্তূপ পর্বতের আকৃতি প্রাপ্ত হয়। এইভাবে হচ্ছে সৃষ্ট হয় গ্রস্ত উপত্যকাগুলি, যাকে জার্মানিতে কি বলা হচ্ছে? গ্রাবেন নামে পরিচিত। পড়বে এটা ভালো করে, বইতেও দেওয়া আছে, দেখবে। আর যদি না বুঝতে পারো বলবে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি কমেন্ট আমি পাই তাহলে পরের ভিডিওতে এটার আমি একটা স্লাইড আকারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? শর্টভাবে, যাতে সহজে লিখতে পারবো, মনে রাখতে পারবো, সেরকম দেওয়ার চেষ্টা করবো, যদি তোমরা কমেন্ট করে থাকো। এবার 4 নম্বরে দেখো, চিত্রসহ স্বল্পমোচনের বর্ণনা দাও। গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন কাকে বলছে? এক্সফলিয়েশন, যাকে ইংলিশে বলছি। অত্যাধিক উষ্ণ মরু অঞ্চলে শিলাস্তূপের বাইরের অংশ দিনের বেলা সূর্যের তাপে উত্তপ্ত প্রসারিত হয় এবং রাতে শীতল হয়ে সংকুচিত হয়। মানে কি হচ্ছে, শিলার উপর যখন দিনের বেলা প্রচন্ড মরু অঞ্চলে কি প্রচন্ড দিনের বেলা তাপমাত্রা হয়, তারপরে কি হচ্ছে, যে কোনো জিনিসকে হেট দিলে কি হবে, যে কোনো জিনিসকে অত্যাধিক তাপমাত্রা দেওয়া হলে কি হবে, সে নিশ্চয়ই নরম ধরবে বা প্রসারণ ঘটবে তার মধ্যে। তারপরে রাতে কি হচ্ছে, মরুভূমি অঞ্চল জানি আমরা প্রবল ঠান্ডা হয়, দিনের বেলা যেমন প্রবল উত্তপ্ত হয়ে যায়, রাতে খুব তাড়াতাড়ি দ্রুত তাপ বিকিরণ করে দেওয়ার ফলে, যেহেতু কোনো গাছ বা কোনো প্রকার বাধা নেই, তাপ বিকিরণ করে দেওয়ার ফলে কি হচ্ছে, দ্রুত শীতল হয়ে যায়। ফলে কি হচ্ছে, রাতে অত্যাধিক শীতলতার জন্য কি হচ্ছে, সংকুচিত হয়ে যায়। আবার শিলা তাপের কুপরিবাহী হয়, এই সংকোচন প্রসারণ কেবল বাইরের স্তরেই সীমাবদ্ধ থাকে। শিলা কি তাপের কুপরিবাহী, এই জন্য হচ্ছে কি, ওই যারা হচ্ছে মার্বেল টার্বেল বসানো ঘরে কি হয়, ঠান্ডা মনে হয়, তাপের কুপরিবাহী বাইরের তাপকে ভেতরে আসতে দেয় না। এর ফলে কি হচ্ছে, এই সংকোচন আর প্রসারণ কেবল বাইরের স্তরেই সীমাবদ্ধ থাকে, ফলে শিলার বাইরের স্তরটি পেঁয়াজের খোসার মতো এই সংকোচন প্রসারণ সহ্য করতে না পেরে দিনের বেলা প্রসারিত হলো, রাতে সংকুচিত হলো, এরকম বারবার হতে থাকতে থাকতে কি হচ্ছে, উপরের স্তরটা যদি ভেতরে তাপ যেতে পারছে না, উপরের স্তরটা পেঁয়াজের খোসার মতো আলগা হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে খসে পড়ে। সাইডে একটা ছবি দেওয়া আছে দেখো। এই প্রক্রিয়াকে স্বল্পমোচন বলা হয়। এবার স্বল্পমোচনের প্রক্রিয়াগুলি কি কি আছে? প্রসেস অফ এক্সফোলিয়েশন। একদম হচ্ছে উত্তাপ ও প্রসারণ। দিনের বেলায় তীব্র সূর্যতাপে শিলার বাইরের স্তর প্রচন্ড গরম হয়ে প্রসারিত হয়, কিন্তু শিলা তাপের কুপরিবাহী হয় ভেতরের অংশ অপেক্ষাকৃত ঠান্ডা ও সংকুচিত হতে থাকে।
দু নম্বরে কি হয়, শীতলীকরণ ও সংকোচন, অর্থাৎ রাতের বেলায় তাপমাত্রা কমে গেলে শিলার বাইরের অংশ দ্রুত ঠান্ডা হয়ে সংকুচিত হতে চায়, কিন্তু ভেতরের অংশ আগের মতো প্রসারিত বা সংকুচিত হতে পারে না। মানে ভেতরের অংশে একরকম সিচুয়েশন তৈরি হচ্ছে আর বাইরের অংশে একরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ফাটল সৃষ্টি হবে 3 নম্বরে। এই বারবার প্রসারণ সংকোচনের ফলে শিলার বাইরের ও ভেতরের অংশের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এর ফলে কি হয়, শিলার উপরিভাগে সমান্তরাল ফাটল দেখা যায়। 4 নম্বরে কি হয়, এরপরে খসে পড়বে। কালাক্রমে শিলার উপরের স্তরটি মূল শিলা থেকে পেঁয়াজের খোসার মতো বিচ্ছিন্ন বা স্খলিত হয়ে যায়। এবারে দেখো আদর্শ শিলা কি দেওয়া আছে, দেখো গ্রানাইট জাতীয়, সমজাতীয় এবং দানাদার শিলায় এই প্রক্রিয়াটি সবচেয়ে ভালোভাবে দেখা যায়। অর্থাৎ আদর্শ শিলা গ্রানাইটের ক্ষেত্রে বা সমজাতীয় শিলা যেগুলো, অর্থাৎ একই ধরনের শিলা, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি সবচেয়ে ভালো দেখা যায়। মানে যাদের খনিজ, শিলার মধ্যে বিভিন্ন খনিজ থাকে, বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডও থাকে, যেসব শিলার মধ্যে একই ধরনের বা সমজাতীয় অংশ বা দানাদার অংশ, অর্থাৎ গ্রানুলার সাইজও একই, অর্থাৎ দানার সাইজ একই, আন্তঃআণবিক ফাঁক পায় একই, সেই ধরনের শিলাই হচ্ছে এই প্রক্রিয়াটি সবচেয়ে ভালোভাবে দেখা যায়। যেগুলোর ক্ষেত্রে কেমিক্যাল কম্পাউন্ড হয়তো এক জায়গায় আলাদা, এক জায়গায় আলাদা, খনিজের পরিমাণ হয়তো এক জায়গায় লৌহর পরিমাণ বেশি, এক জায়গায় ধরো অন্য কিছু খনিজের পরিমাণ বেশি আছে, অ্যালুমিনিয়ামের পরিমাণ, সেই সমস্ত শিলায় কম দেখা যায়। যে সমস্ত শিলায় একই, অর্থাৎ গ্রানাইট হচ্ছে একটা এই জন্য আদর্শ শিলা। খনিজ হচ্ছে সব জায়গায় সমান বা এটা হচ্ছে সমজাতীয় শিলা, এই ধরনের শিলাতে সবচেয়ে ভালো দেখা যায়। এবার 6 থেকে যে কোশ্চেনগুলো আছে দেখে না, নিচের প্রশ্নগুলি রচনাধর্মী উত্তর দিতে বলেছি। দেখে না প্রশ্নতে কি আছে, ওয়াশিংটন কত 77 ডিগ্রি পশ্চিম এবং 31/12/1998 তারিখে রাত 8টা 30 মিনিটে একটি টেলিগ্রাম এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হলো। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখে কোন সময় টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছলো। এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখো, প্রদত্ত বলে যেটা লেখা আছে দেখো, ওয়াশিংটনের দ্রাঘিমা দেওয়া আছে কোশ্চেনে 77 ডিগ্রি পশ্চিম, এলাহাবাদের দ্রাঘিমা দেওয়া আছে কত, দেওয়া আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, পাঠানোর সময় কত দেওয়া আছে ওয়াশিংটনে কোশ্চেনে দেখো 31/12/1998 রাত 8টা 30 মিনিটে, টেলিগ্রাম পৌঁছাতে কত সময় লাগে, 15 মিনিট সময় লাগে। এই সমস্ত তথ্য থেকে আমরা কি নির্ণয় করব, কোন সময় কত তারিখে টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছবে, তাই তো। এবার দেখে না প্রথম স্টেপে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে, কতটা পার্থক্যের মধ্যে আছে। ওয়াশিংটন 77 ডিগ্রি পশ্চিম আর এলাহাবাদ 82 ডিগ্রি 30 মিনিট, তাহলে সুতরাং দ্রাঘিমার পার্থক্য কত, 70 ডিগ্রি যুক্ত 82 ডিগ্রি 30 মিনিট, এতটাই তো ডিস্টেন্স। তাহলে কত হলো, 159 ডিগ্রি 30 মিনিট হলো দ্রাঘিমার পার্থক্য। পাশে নিচে একটা ছবিতে বোঝানো আছে দেখো, 70 ডিগ্রি থেকে 82 ডিগ্রি 30 মিনিট মানে কি, প্রায় 159 ডিগ্রি 30 মিনিট, দুটো যোগ করলে আমরা পাবো। এবার সময়ের পার্থক্য নির্ণয় কীভাবে করবো, 2 নম্বর স্টেপে দেখো 1 ডিগ্রি দ্রাঘিমায় আমরা পার্থক্য জানি 4 মিনিট। আগের স্কুলগুলো এরকম একটা অঙ্ক ছিল, করেছি বুঝিয়েছি, দেখে আসবে ওইখানে গিয়ে, আগের ভিডিওটা গিয়ে। সুতরাং 159 ডিগ্রি 30 মিনিটের ক্ষেত্রে মানে কি 159.5 ডিগ্রি, কারণ 60 মিনিটে আমরা 1 ডিগ্রি জানি, তাহলে 159 ডিগ্রি 30 মিনিট মানে কি 0.5, তাহলে 159.5 ডিগ্রি। সময়ের পার্থক্য তাহলে কত হবে, 159.5 ইন্টু 4 মিনিট, কারণ 1 ডিগ্রি মানে আমরা 4 মিনিট সময়ের পার্থক্য হয় জানি, তাহলে 638 মিনিট হচ্ছে, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, 638 মিনিট মানে 10 ঘন্টা 38 মিনিট। তাহলে এলাহাবাদ যেহেতু পূর্বে অবস্থিত কি টাইম এগিয়ে থাকবে, ওয়াশিংটন পশ্চিমে অবস্থিত মানে টাইম পিছিয়ে থাকবে, অতএব এলাহাবাদ ওয়াশিংটনের থেকে 10 ঘন্টা 38 মিনিট এগিয়ে আছে। হয়ে গেল, এলাহাবাদের টাইম নির্ণয় হয়ে গেল, বা কতটা সময় এগিয়ে আছে পার্থক্যটা নির্ণয় হয়ে গেল। সরি, এলাহাবাদের টাইম নয়, কতটা সময় এগিয়ে আছে সেই পার্থক্যটা নির্ণয় হলো। এবার 3 নম্বর স্টেপে কি এলাহাবাদের সময় নির্ণয় করতে হবে। কীভাবে করবো, ওয়াশিংটনের সময় 31/12/1998 কোশ্চেনে দেওয়া আছে রাত 8টা 30 মিনিট, এলাহাবাদের সময় 8টা 30 PM যুক্ত 10 ঘন্টা 38 মিনিট, কারণ এলাহাবাদ পূর্বে অবস্থিত, তার টাইম এগিয়ে আছে, তাহলে টাইমের পার্থক্যটা এতটা, তাহলে সেটা যোগ হবে নিশ্চয়ই এলাহাবাদের সঙ্গে। তাহলে 8টা 30 PM যুক্ত 10 ঘন্টা 38 মিনিট মানে কি 8টা 30 PM মানে কি সন্ধ্যাবেলা, তার সঙ্গে 10 ঘন্টা 38 মিনিট যোগ করে দিলে কী হবে, পরের ডেট চলে আসছে, অর্থাৎ 31/12 পরে কোন ডেট আসে, 1/1 আসে, 1/1/1999 হয়ে যাচ্ছে, সকাল 7টা 8 মিনিট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছ না, 8টা 30 মানে কি সন্ধ্যাবেলা, 8টা 30 PM মানে কি সন্ধ্যাবেলা, রাত 8টা 30 বলেছে কোশ্চেনে, রাত 8টা 30 মানে কি 8টা 30 PM, তার সঙ্গে 10 ঘন্টা 38 মিনিট যোগ করে দিলে কী হচ্ছে, পরের দিন সকাল 7টা 8 হচ্ছে, পরের দিন মানে কি 31/12/1998, পরের দিন 1/1/1999।
ঠিক আছে, এটা হচ্ছে এলাহাবাদের সময় আর তারিখটা পেয়ে গেলাম। এবার টেলিগ্রাম পৌঁছানোর সময়টা দেখো। টেলিগ্রাম পৌঁছতে কত সময় লাগে কোশ্চেন দেওয়া আছে, 15 মিনিট লাগে। তাহলে সকাল 7টা 8 মিনিট যুক্ত 15 মিনিট মানে কি সকাল 7টা 23 মিনিটে। তাহলে উত্তর পেয়ে গেলাম, সকাল 7টা 23 মিনিটে টেলিগ্রামটি পৌঁছবে। তাহলে উত্তর দেখে নাও, টেলিগ্রামটি এলাহাবাদে 1 জানুয়ারি 1999 তারিখে সকাল 7টা 23 মিনিটে পৌঁছায়। এইভাবে উত্তর লিখবে, ঠিক আছে। পুরো নম্বর পেতে চাইলে এইভাবে উত্তর লিখে দিয়ে আসবে, এরকম স্টেপ করে 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 পুরো উত্তর লিখে দিয়ে আসবে কিন্তু। এবার 2-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এই বক্তব্যটির সত্যতা বিচার করো। পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুম প্রকৃতির, এই বক্তব্যটি সম্পূর্ণ সত্য, নিচের যথার্থতা বিচার করা হলো। 1 নম্বরে কি, অবস্থান ও তাপমাত্রা। পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির আমরা জানি। শীতকালের কয়েকটি মাস এবং উত্তরের পার্বত্য অঞ্চল ছাড়া প্রায় সারা বছরই উষ্ণতা বেশি থাকায় জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়। রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি থেকে বেশি হওয়ায় জলবায়ু আর্দ্র প্রকৃতির হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে, ফলে এখানকার জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। মৌসুমী বায়ু প্রবাহের দ্বারা আবহাওয়ার উপাদানগুলি সর্বাধিক প্রভাবিত হয় জলবায়ু মৌসুমী প্রকৃতির, ঠিক আছে। এবারে মৌসুমী বায়ুর প্রভাব কী পড়ে 2 নম্বর পয়েন্টে দেখো। পশ্চিমবঙ্গের ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুপ্রবাহ, উষ্ণতার পরিবর্তন মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোট বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 90% মৌসুমী বায়ুর দ্বারা ঘটে থাকে, এটা আমরা জানি। এবার 3 নম্বরে ঋতু পরিবর্তন দেখা যায় মৌসুমী বায়ুর একটা বৈশিষ্ট্য ঋতু পরিবর্তন। রাজ্যে ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ হয়ে থাকে। গ্রীষ্মকালে জলীয়বাষ্পপূর্ণ বায়ু কোন দিক থেকে বয়, গ্রীষ্মকালে মেনলি বাতাস বয়ে থাকে দক্ষিণ পশ্চিম দিক থেকে, সমুদ্র থেকে জলীয়বাষ্প নিয়ে আসে, ফলে গ্রীষ্মের পরে বর্ষাতে প্রবল বৃষ্টিপাত হয়। আবার শীতকালে কি, উত্তর পূর্ব দিক থেকে ঠান্ডা কনকনে বাতাস বয়ে আমরা জানি। শীতকালে শুষ্ক হচ্ছে আমার উত্তর পূর্ব মৌসুম বায়ু প্রভাবিত হয়। শুষ্ক পূর্ব এখানে হয়ে গেছে, এটা উত্তর পূর্ব হবে কিন্তু, টাইপিং মিস্টেক হয়ে গেছে। এই জায়গাটায় দেখে নাও, এই জায়গাটায় পূর্ব আছে, এটা উত্তর পূর্ব হবে কিন্তু, ঠিক আছে। এই কারণে হচ্ছে গ্রীষ্মকালে আর্দ্র আর শীতকাল শুষ্ক হয়। এবারে হচ্ছে 4 নম্বরে দেখো, বৃষ্টিপাতের অসম বন্টন। রাজ্যের সর্বত্র সম পরিমাণে বৃষ্টিপাত হয় না, ফলে কোথাও উষ্ণতার স্বাভাবিক প্রসার বেশি, কোথাও কম হয়ে থাকে। এরূপ উষ্ণতার বন্টন ক্রান্তীয় জলবায়ুর ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। শেষে একটা উপসংহার দেবে, কী ধরনের উপসংহার, তাপমাত্রা আধিক্য এবং মৌসুম বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত বৃষ্টিপাত ও ঋতুচক্রের কারণে পশ্চিমবঙ্গের জলবায়ুকে যথাযথভাবেই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়ে থাকে, ঠিক আছে। উপসংহার দিয়ে কিন্তু শেষ করবে, যেহেতু কোশ্চেনে এইটাই চাইছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটুকু পর্যন্তই। যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লাইক একটা করে দেওয়া যদি ভালো লেগে থাকে, শেয়ার করবে বন্ধুদেরকে অবশ্যই ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।